হ্যালো হ্যালো। আশা করি আমার সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে? তাও তোরা কমেন্ট করবি যে হচ্ছে আমাদের সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? তাহলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আগের ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। আজকে তার হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে আমরা করব হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা, ঠিক আছে? চল তাহলে। ও আর একটু বলে দিই, আমরা কিন্তু মানে তুমির থেকে তুইটাতে বেশি প্রেফারেবল, ঠিক আছে? তাই তুই করে বলছি, কেউ কিছু মনে করিস না। চল তাহলে। আহ, আমরা তো ফার্স্টে শুরু করব হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা কি কি বলা হয়েছে এখানে। বলা হয়েছে যেসব রাসায়নিক সাম্যাবস্থায় আয়ন মানে ক্যাটায়ন অ্যানায়ন জড়িত আছে তাকে বলা হয় হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা, ঠিক আছে? মানে যেই সাম্যাবস্থায় আমার ক্যাটায়ন আর অ্যানায়ন পার্টটা ইনভলভ রয়েছে সেইটাকে বলা হচ্ছে আমার কি, তোর হচ্ছে আয়নীয় সাম্যাবস্থা। এবার এটা জানতে গেলে আমাদের জানতে হবে হচ্ছে ইলেকট্রোলাইট মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি। এটা দু রকমের হয়, একটা হচ্ছে তীব্র হয় আর একটা হচ্ছে মৃদু হয়। এখানে দেখতেই পাচ্ছি একটা হচ্ছে কি তীব্র, দাঁড়া এটা চেঞ্জ করে নিই কালারটা। তো একটা কি হয়, একটা হচ্ছে আমার তীব্র আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র কারা? তীব্র হচ্ছে যে পদার্থগুলি জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে আয়ন উৎপন্ন করে সেগুলোকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তার মানে কি, যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধর একটা এক্সাম্পল ধর বললাম হচ্ছে NaCl। তাহলে NaCl জলীয় দ্রবণে কিভাবে ভাঙে? Na প্লাস আর হচ্ছে Cl মাইনাস হয়ে ভাঙে। মানে ধর আমি যদি এখানে 100টা NaCl অণু নেই, তাহলে এখানে 100টা অণুই কি হবে, আয়নে ভেঙে যাবে। তাহলে যদি পুরোটাই আমার আয়নে কনভার্ট হয়ে যায় তাহলে বলতে পারবো যে সেগুলো হচ্ছে তোর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে? তাহলে মৃদু কারা? মৃদু হচ্ছে যে পদার্থগুলি জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নে বিয়োজিত হয় এবং কিছুটা পার্ট অবিয়োজিত অবস্থায় পড়ে থাকে, সেগুলোকে বলা হয় তোর হচ্ছে সেগুলোকে বলা হয় তোর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন এক্সাম্পল ধর বললাম যে আমরা নিলাম ধর হচ্ছে NH4OH। কিভাবে ভাঙবে এটা? এটা ভাঙলে পাবো হচ্ছে NH4 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস, ঠিক আছে? এইবার এখানে দেখ, আমি ধর নিলাম হচ্ছে 100টা, ভাঙলো হচ্ছে 25টা, ঠিক আছে? তাহলে সম্পূর্ণটা ভাঙলো না, কিছুটা পার্ট, কতটা পার্ট? 75টা তোর অবিয়োজিত অবস্থায় পড়ে আছে। ওই জন্য NH4OH কে বলা হচ্ছে তোর কি, যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর কি হয় তাহলে এখানে, তাহলে এই যে অবিয়োজিত পার্ট আর এই বিয়োজিত পার্টের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়। মানে যখন আমরা মৃদুর ক্ষেত্রে ভাঙবো সেটা কিন্তু আমরা এরকম রিভার্সিবল সাইন দিয়ে কিন্তু ভাঙবো, এটা মাথায় রাখে। আর তীব্র হলে কিন্তু জাস্ট সিঙ্গেল অ্যারো দিয়ে কিন্তু ভাঙবো। বোঝা গেল? তাহলে এই গেল হচ্ছে তীব্র আর এই গেল হচ্ছে মৃদু। নেক্সট স্লাইডে যাই আমরা, পরেরটা দেখি আছে। আচ্ছা, পরের পার্টে রয়েছে যে অ্যাসিড ক্ষারের ধারণা। অ্যাসিড ক্ষারের ধারণা দুটো কনসেপ্টে পড়ব, একটা হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব আর একটা হচ্ছে লুইস তত্ত্ব। এগুলো তোরা আগেও পড়েছিস, ক্লাস 10-এ পড়েছিস। আর্হেনিয়াস তত্ত্বে অ্যাসিড কারা? আর্হেনিয়াস তত্ত্বে হচ্ছে অ্যাসিড তারাই যারা কি করে, যারা H প্লাস দান করতে পারে জলীয় দ্রবণে, তারা হচ্ছে অ্যাসিড। আর ক্ষার কারা হবে? ক্ষার হচ্ছে তারাই যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়, তারা হচ্ছে ক্ষার। এটা হচ্ছে আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড আর ক্ষারের সংজ্ঞা। আর লুইস তত্ত্বে কি বলা হয়েছে? লুইস তত্ত্বে অ্যাসিড কারা? লুইস তত্ত্বে অ্যাসিড হচ্ছে যারা ইলেকট্রন পেয়ারকে, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে তারা হচ্ছে কি, অ্যাসিড। আর ক্ষার কারা হবে? যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে বা দেয় তারা হচ্ছে কি, ক্ষার। কোন তত্ত্বে? এটা বলেছে লুইস তত্ত্বে। বোঝা গেল আশা করি। আচ্ছা, নেক্সট পার্টে কি রয়েছে? নেক্সট পার্টে পড়বে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, সেটা হচ্ছে কি, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে মৃদু তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রাকে লেখা হয় কি দিয়ে? লেখা হচ্ছে আলফা দিয়ে, লেখা হয়েছে বিয়োজন মাত্রা। তাহলে এই বিয়োজন মাত্রা দ্রবণের যে লঘুতা, দ্রবণের লঘুতার সাথে লঘুতার
বর্গমূলের সাথে কি হয়, সমানুপাতিক হয়। এখানে লঘুতাটা দেওয়া হয়েছে ভি দিয়ে, তাই এটা ভি হবে না, এটা সি দিয়ে হবে। এটা এটাকে ভি হবে না, এটাকে লিখবো আমরা সি দিয়ে। লঘুতার বর্গমূলের সাথে সমানুপাতিক হবে। তাহলে কনসেপ্টটা কেমন হচ্ছে এটার? আচ্ছা, যদি আমরা দেখি তাহলে এখানে সূত্রটা হচ্ছে, এটা ডেরিভেশন রয়েছে, ডেরিভেশনটা আমি এখানে করাইনি। যদি ডেরিভেশন দরকার হয় কমেন্ট করে জানাবি, তাহলে নেক্সট ভিডিওতে আমরা সেই ডেরিভেশন নিয়ে মানে ক্লাসটা করাবো, ঠিক আছে? তো ওখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে কে মানে হচ্ছে অ্যাসিড বিয়োজন ধ্রুবক, মানে অ্যাসিড বিয়োজন হওয়ার যে ধ্রুবকটাকেই বলা হচ্ছে কি কে দিয়ে বলা হচ্ছে। তাহলে এখানে কি বলা হচ্ছে, কে ইকুয়াল টু কি, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তাহলে আমরা বলতেই পারি এখান থেকে আলফা স্কোয়ার ইকুয়াল টু কি, আলফা স্কোয়ার ইকুয়াল টু কে বাই সি বলতে পারি। তাহলে এখানে কেটা কি, ধ্রুবক, ধ্রুবক উঠে গেলে কি আসবে, উঠে গেলে তোর হচ্ছে সমানুপাতিক আসবে। তাহলে আলফা স্কোয়ার সমানুপাতিক হচ্ছে কি 1/c। তাহলে এখানে কি বলতে পারি, আলফা সমানুপাতিক 1/√c। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যর বিয়োজন মাত্রা ওর যে দ্রবণের যে লঘুতা বা গাঢ়ত্বের বর্গমূলের সাথে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক হচ্ছে। বোঝা গেল? এইটাকেই বলা হয় অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি সূত্রটা। তাহলে সূত্রটা হচ্ছে কি আলফা প্রপোর্শনাল 1/√c। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ইউজ হয়, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কিন্তু সূত্রটা কিন্তু ইউজ করা যেতে পারে, লাগবে আমাদের। নেক্সট স্লাইডে যাই, কি আছে? আচ্ছা, পরের স্লাইডে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে জলের আয়নীয় গুণফল। জিনিসটা কি? আচ্ছা, জল হচ্ছে কি, জল হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মানে যদি আমরা 1 লক্ষ জলের অণু নেই, তার মধ্যে দেখা যায় মাত্র একটি অণুই কিন্তু তোর আয়নে ভেঙে H+ আর হচ্ছে OH- ফর্ম করে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে ধর H2O ধর এখানে 2 মোল নিলাম, তাহলে এখান থেকে ভাঙলে কিভাবে ভাঙবে, H3O প্লাস হচ্ছে OH- হয়ে ভাঙলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা সাম্য ধ্রুবকের ইকুয়েশন কি বলতে পারি, আমরা আগের দিন পড়েছি বিক্রিয়া জাতের গাঢ়ত্বের গুণফল। তাই বিক্রিয়াতে কোনগুলো, এখানে H3O ইন্টু হচ্ছে OH- বাই কি হবে, এখানে H2O কি 2 মোল নিয়েছি, তো এখানে 1 মোল আর এখানে হচ্ছে 1 মোল। তাহলে থার্ড ব্র্যাকেট অফ H2 মানে H2 এর গাঢ়ত্বের পাওয়ারে কি যাবে, 2 যাবে, কারণ 1 মিলে 2 হচ্ছে, ওটা পাওয়ারে গেল, মোলটা পাওয়ারে গেল। তাহলে এইবার কি বললাম, এইবার বললাম যে দেখা গেছে যে H2O যদি আমি 1 লাখ নেই, তার মধ্যে একটি মাত্র অণুই হচ্ছে আয়নে ভাঙে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে H2ওর যে গাঢ়ত্ব, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। যদি ধর সাপোজ কোনো একটা সমুদ্র থেকে আমি যদি 1 বালতি জল তুলি, তাহলে সমুদ্র জলের আয়তনে কি কোনো পরিবর্তন হয়? পরিবর্তন হয় না। তাহলে বলতেই পারে আয়তনটা কনস্ট্যান্ট রয়েছে। এখানেও সেম, তাহলে জলের যে আয়তনটা মানে জলের যে গাঢ়ত্ব সেটা কি রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এই পার্টটা হচ্ছে ধ্রুবক পার্ট, এটা হচ্ছে ধ্রুবক পার্ট। তাহলে এখান থেকে বলা যায় যে কে ইন্টু থার্ড ব্র্যাকেট অফ H2O তার পাওয়ারে হচ্ছে 2 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, থার্ড ব্র্যাকেট অফ H3O ইন্টু হচ্ছে কি OH-। তাহলে এই যে পার্টটা এটা ধ্রুবক একটা ধরলাম, এই ধ্রুবকটাকে ধরলাম হচ্ছে KW, নতুন ধ্রুবকটাকে বললাম KW। তাহলে KW ইকুয়াল টু কি পেলাম, KW ইকুয়াল টু পেলাম থার্ড ব্র্যাকেট অফ H3O ইন্টু থার্ড ব্র্যাকেট অফ হচ্ছে OH-। এই KW কেই বলা হয় হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তার মানে এটাই হচ্ছে জলের আয়নীয় গুণফল। তার মানে এই আয়নীয় গুণফল KW ইকুয়াল টু কি, থার্ড ব্র্যাকেট অফ KW ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট অফ H3O ইন্টু থার্ড ব্র্যাকেট অফ OH-। এইটাকেই বলা হয় জলের আয়নীয় গুণফল। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এর একটা ভ্যালু আছে, ভ্যালুটা কত,
এর ভ্যালুটা হচ্ছে তোর 10⁻⁻14। কোন টেম্পারেচারে? অ্যাট 25°C। মাথায় রাখতে হবে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু এই ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। তাহলে 25°C কিন্তু ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 10⁻⁻14। ঠিক আছে? আচ্ছা, এইবার কি জানবো? এইবার জানবো হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল কি? পিএইচ স্কেল হচ্ছে এমন একটা স্কেল যেই স্কেলের সাহায্যে যে কোনো দ্রবণের আম্লিকতা বা ক্ষারকীয়তা আমরা প্রকাশ করতে পারি, এরকম একটা স্কেল। তার ফর্মুলা কি? পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। ঠিক আছে? মানে H+ আয়নের গাঢ়ত্বের যে পোটেনশিয়াল সেটাকে বলা হয় পি। তাহলে পিএইচ মানে হচ্ছে, পিএইচ কে লেখা হয় কিভাবে? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ থার্ড ব্র্যাকেট অফ H3O+ বা H+ বলতে পারি। মানে H+ আয়নের গাঢ়ত্বে যদি আমরা নেগেটিভ লগারিদম নেই তাহলে আমরা পাবো হচ্ছে পিএইচ। আবার পিওএইচ মানে কি? পিওএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ OH- আয়ন কনসেন্ট্রেশন। তার মানে পিওএইচ মানে কি? পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ থার্ড ব্র্যাকেট অফ OH তার মানে OH- আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকেই বলা হয় তোর হচ্ছে পিওএইচ। এই দুটো ইকুয়েশন কিন্তু আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার একটা সম্পর্ক পরীক্ষায় খুব দেয়, এটাকে স্টার দিলাম। এটা প্রুফ করতে বলে যে প্রুফ করো হচ্ছে কেডাব্লিউর হচ্ছে ইকুয়েশনটা। আর এখান থেকে একটা প্রুফ দেয়, কি প্রুফ দেয়? প্রুফটা দেয় হচ্ছে যে এখান থেকে প্রমাণ করো যে পিএইচ প্লাস পিওএইচ এর মান হচ্ছে কত? 14। কি করে আসে দেখাচ্ছে একটু। ঠিক আছে, এক সেকেন্ড। এই স্লাইডটা আমরা করব। আচ্ছা, তাহলে আমরা কি জানি? আমরা এটা জানি যে তোর কে ডাব্লিউ ইকুয়াল টু কি? H3O+ ইন্টু হচ্ছে OH- এর গুণফল। আচ্ছা, এইবার এটার দুদিকে আমরা মাইনাস লগ নেব। তাহলে মাইনাস লগ কে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? এবার আমরা কি লগের গুণ মানে কি? লগের গুণ মানে যোগ বলতে পারি। তাহলে কী বলতে পারি? তাহলে মাইনাস লগ অফ থার্ড ব্র্যাকেট অফ H3O+ বলতে পারি। আচ্ছা, এখান থেকে তাহলে গুণ মানে কি বললাম? গুণ মানে লগের গুণ মানে যোগ। এবার তাহলে আগেটা নেগেটিভ সাইন আছে, তাহলে কি হবে এটা? তার মানে এটাও হয়ে যাবে হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস হয়ে গেল। আচ্ছা, এইবার দেখ, এটা আমরা বলতে পারি এখান থেকে মাইনাস লগ অফ কেডাব্লিউ মানে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে পিকে ইকুয়াল টু মাইনাস লগ অফ কে। তাহলে এখান থেকে মাইনাস লগ অফ কেডাব্লিউ মানে কি? মাইনাস লগ অফ কেডাব্লিউ মানে হচ্ছে তোর পিকেডাব্লিউ। ঠিক আছে? না, আমাদের সরি এখান থেকে এটা না গেলেও চলবে, কারণ হ্যাঁ সরি সরি এটা না গেলে আমাদের হবে, কারণ এটাতে আমরা যাব না, আমরা তো প্রুফ করতে হবে ওটা। সরি সরি তাহলে এখান থেকে আমরা জানি এটা লাগবে না আমাদের, এটা দরকার নেই এখানে। আমরা জানি যে কে ডাব্লিউর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 10⁻⁻14 আমরা জানি। তাহলে এখান থেকে বসিয়ে দেবো এটা। তাহলে মাইনাস লগ অফ 10⁻⁻14। আচ্ছা, তাহলে এইটা মানে কি? এটা মানেই হচ্ছে কি, একটু আগেই বললাম পিএইচ। আবার এখান থেকে এটা বলতে পারি না যে প্লাস এইটা মানে কি আবার পিওএইচ। তাহলে এটা মানে বলতে পারি হচ্ছে পিওএইচ। এইবার লগের পাওয়ারের যে পার্টটা সেটা কোথায় আসে? পাশে আসে। তাহলে -14 আর মাইনাস আসলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস 14 লগ 10। লগ 10 এর ভ্যালু কত? লগ 10 এর ভ্যালু হচ্ছে তোর লগ 10 এর ভ্যালু কত? লগ 10 এর ভ্যালু হচ্ছে 1। লগ 10 ইকুয়াল টু 1। তার মানে এখানে বলতেই পারি যে পিএইচ প্লাস পিওএইচ এর ভ্যালুটা কত হচ্ছে? 14। এই হচ্ছে প্রুফ হয়ে গেল। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু আসে। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু প্রুফ দেয়, এটা যেন মাথায় থাকে। তাহলে এটা স্টার দেওয়া থাকলো, হলো।
আচ্ছা, এইবার নেক্সট নেক্সট হচ্ছে পিএইচ এর মান কত হলে মানে সেই দ্রবণটার প্রকৃতি কেমন হবে, কি করে বুঝবো? আচ্ছা, যদি পিএইচ স্কেল, আমরা স্কেলটাই যাই তাহলে ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এই একটা পিএইচ স্কেল নেওয়া হয়েছে। এই পিএইচ স্কেলে যদি পিএইচ এর মান 7 হয় তাহলে বলতে পারবো সেই দ্রবণটা হচ্ছে প্রশম, মানে তার আম্লিক চরিত্রও নেই বা ক্ষারকীয় চরিত্র কিন্তু নেই তার মধ্যে, ঠিক আছে। যদি পিএইচ এর মান 7 থেকে কম হয় তাহলে বলতে পারবো সেই দ্রবণটা হচ্ছে কেমন, দ্রবণটা হচ্ছে অ্যাসিডিক বা তোর হচ্ছে আম্লিক প্রকৃতির, ঠিক আছে। আর যদি পিএইচ এর মান 7 থেকে বেশি হয় তাহলে বলবো দ্রবণটা হচ্ছে কেমন, দ্রবণটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। এই হচ্ছে তিনটে টার্ম, মানে তিনটে কনসেপ্ট জানতে হবে। পিএইচ 7 হলে হচ্ছে প্রশম, 7-এর কম হলে হচ্ছে আম্লিক, আর 7-এর বেশি হলে হচ্ছে তোর ক্ষারীয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই পরেরটাতে। এবার ধর তোকে বলল যে একটা অ্যাসিড দিয়ে বলল এই অ্যাসিডটার পিএইচ কত, কি করে বার করবে। আচ্ছা, একটু বলে রাখি, যখন আমরা পিএইচ বা পিওইচ বার করব তখন একটা জিনিস মাথায় রাখবো যে যদি কোনো অ্যাসিডের গাঢ়ত্ব মোলারিটিতে দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমাকে নর্মালিটিতে কিন্তু আমাদের কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। মোলারিটি থেকে নর্মালিটি কনভার্ট করে নিয়ে কিন্তু আমাকে করতে হবে। কি করে করব, নাম করার মানে কনভার্ট করার কি ফর্মুলা, নর্মালিটি ইকুয়াল টু প্রতিস্থাপনযোগ্য এইচ প্লাস বা ওইচ মাইনাসের সংখ্যা ইনটু হচ্ছে মোলারিটি করলে কি পাবো আমরা, পাবো হচ্ছে নর্মালিটি পাবো। আচ্ছা, তাহলে এখানে কি দিয়েছে, এখানে বলেছে আমার কি 0.01 মোলার HCl। তাহলে প্রথমে যেটা দেবে ওটাকে আগে আমরা আয়নে ভেঙে দেব, ভাঙলে কি পাবো, H প্লাস প্লাস হচ্ছে কি Cl মাইনাস পাবো। তাহলে 0.01 নিয়েছি, এটাও কত পাবো, 0.01ই পাবো। কিন্তু দেখ এখানে কটা আছে H প্লাস, একটা আছে, তাহলে 1 দিয়ে গুণ হবে, তাহলে 1 দিয়ে গুণ করা মানে ব্যাপারটা কি হবে আমার 0.01 নর্মালি কিন্তু পাবো, ঠিক আছে। তাহলে এইবার আমরা কি জানি, এইবার জানি আমরা কি পিএইচ সমান সমান কি মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এইচ প্লাসের গাঢ়ত্ব কত এখানে 0.01। আচ্ছা, 0.01 মানে কি লেখা যায়, 10⁻⁻² লেখা যায়, তাই তো। পয়েন্টের পরে 2 ঘর তো, তাহলে 10⁻², তাহলে মাইনাস লগ 10⁻⁻, তাহলে করলে কত হবে, মাইনাস মাইনাস প্লাস 2 log 10 মানে হচ্ছে পিএইচ এর মান কত বেরোলো, 2 বেরোলো। বোঝা গেল, খুবই ইজি, পরীক্ষায় দিতে পারে এগুলো। আচ্ছা, একইভাবে যদি তোকে বললো যে একইভাবে যদি ক্ষার দিয়ে বলে, নেক্সট যেটা আছে, যদি ধর আমাকে বললো ক্ষার দিয়ে, তা কি করে করবো, তাহলে ক্ষারের ক্ষেত্রে কী বার করবো, তাহলে ফার্স্টে আগে আমরা NaOH-কে, তাহলে ফার্স্টে ধর আমরা NaOH-কে ভেঙে দেব, ভাঙলে কি পাবো, Na প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। এইবার কত দিয়েছে, এটা 0.01 মোলার দিয়েছে। এখানে কটা পেয়েছি আমরা, OH মাইনাস একটা পেয়েছি, তাহলে 1 × 0.01 নর্মাল হয়ে গেল। তাহলে এটা কত বেরোলো, 0.01 নর্মাল মানে কত, মানে হচ্ছে 10⁻⁻² নর্মাল পেয়েছি। এবার ক্ষারের ক্ষেত্রে কি বার করতে হয়, পিওএইচ বার করতে হয়। তাহলে কি হবে, পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ OH মাইনাস, ভ্যালু কত 10⁻⁻², তাহলে কত বেরোলো, পিওএইচ এর মান 2 বেরিয়েছে। তাহলে পিওএইচ 2 লাগবে কি আমার, পিএইচ লাগবে। একটু আগেই পড়লাম কি আমরা, পিএইচ প্লাস পিওএইচ এর মান কত 14 পড়েছি। তাহলে সেখান আমরা পড়েছি একটু আগে যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত 14। তাহলে পিওএইচ যদি 2 হয় তাহলে পিএইচ কত হবে, 14 - 2 ইকুয়াল টু হচ্ছে 12 হবে। বোঝা গেল, তাহলে পরীক্ষা কিন্তু এগুলো করতে হয়, ক্লিয়ার আশা করি। আচ্ছা, এইবার তোকে ধর বললো নেক্সট যে এক্সাম্পলটা, ভালো এক্সাম্পল এটা, কি বলেছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত,
আর সাথে একটা কি দিয়েছে, কে এর মান তোকে দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, একটা সম্পর্ক মনে রাখবি, আমি বলে দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে করছি যে মৃদু অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস পড়েছি তো আমরা। এবার সেই এইচ প্লাস মানেই হচ্ছে মাইনাস লগ অফ সি আলফা বা আলফা সি, হলো। তাহলে এখানে আলফার মান আমরা জানি না, আমরা জানি সি জানি, সি এর মান 0.1 মোলার দিয়েছে, আর কে জানি, তাই তো? আচ্ছা, এবার একটু আগে আমরা পড়লাম অসলের সূত্র পড়েছি, সূত্রটা কি পড়েছি, সূত্রে পড়েছি হচ্ছে আলফা সমান সমান রুট ওভার কে বাই সি পড়েছি, আলফা সমান সমান পড়েছি হচ্ছে কি রুট ওভার কে এ বাই সি পড়েছি, তাহলে ইন্টু সি লিখলাম। আচ্ছা, যদি এবার সিটাকে মধ্যে ঢুকে তাহলে কী হবে, লগ অফ রুট ওভার সিটা মধ্যে ঢুকলে কী হবে, সি স্কোয়ার হয়ে আসবে, সি স্কোয়ার আর নিচে সি কেটে কেটে তাহলে কী হবে, উপরে সি পড়ে আছে, তাহলে কী পাবো আলটিমেটলি পাবো হচ্ছে কে এ ইন্টু সি পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এইবার কে এর মানটা বলে দিয়েছে আমাকে, তাই তো? সি এর মানও বলে দিয়েছে, দুটো মান পুট করবো এখানে, ভ্যালু কত আসবে এটা আমি লিখে দিয়েছি, ভ্যালুটা আসবে হচ্ছে 2.87 আসবে ভ্যালু। ক্লিয়ার? এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, হলো। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে কি রয়েছে, পরের স্লাইডে আছে যে লবণের আর্দ্র বিশ্লেষণ। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে সেখান থেকে তৈরি হয় লবণ আর জল তৈরি হয়। এবার যদি এই লবণকে আমরা আর্দ্র বিশ্লেষণ করি মানে ভেঙে দেই, তাহলে সেখান থেকে কী পাবো, সেখান থেকে হচ্ছে অ্যাসিড আর হচ্ছে ক্ষার পাবো। সেই অ্যাসিড আর ক্ষারের উপর বেস করে আমরা বলতে পারবো যে সেই দ্রবণটার প্রকৃতি কেমন হবে, মানে সেই দ্রবণটা অ্যাসিডিক হবে মানে আম্লিক হবে, না ক্ষারীয় হবে, না তার প্রশম হবে, সেটা কিন্তু বলতে পারবো। ঠিক আছে, কি করে বুঝবো? আচ্ছা, যদি দ্রবণ যদি তোর অ্যাসিডটা তীব্র আর ক্ষারটাও তীব্র হয়, তখন কি হবে, দ্রবণটা কিন্তু তোর প্রশম হবে। ঠিক আছে, দুটোই যদি তীব্র হয় তাহলে কিন্তু দ্রবণটা কেমন হবে, দ্রবণটা কিন্তু তোর প্রশম হবে। আচ্ছা, যদি অ্যাসিডটা মৃদু ক্ষারটা তীব্র হয় তখন কেমন হবে, তখন যেহেতু ক্ষার তীব্র তাহলে দ্রবণটা হবে হচ্ছে ক্ষারীয় প্রকৃতির, মানে যার পাওয়ার বেশি তার উপর বেস করেই প্রকৃতি হবে। ক্ষার তীব্র বলে দ্রবণটাও কেমন হলো, তোর ক্ষারীয় হলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তীব্রকে অ্যাসিড তীব্র, তাহলে দ্রবণটা কেমন হবে, দ্রবণটা হবে হচ্ছে আম্লিক হবে। ঠিক আছে, আচ্ছা একইভাবে যদি আমার অ্যাসিডটা মৃদু ক্ষারটাও মৃদু হয় তখন কেমন হবে, সেই ক্ষেত্রেও দ্রবণটা হচ্ছে তোর হচ্ছে ওই প্রশম টাইপেরই হবে, মানে ডিপেন্ড করবে হচ্ছে অ্যাকচুয়ালি কে এ মানে অ্যাসিড বিয়োজন ধ্রুবক আর ক্ষার বিয়োজন ধ্রুবক কেবি, এর উপর কিন্তু প্রকৃতিটা নির্ভর করবে। বোঝা গেল? এই হচ্ছে চারটে আমাদের শর্ত রয়েছে। এইবার আমরা ধর একটা এক্সাম্পল যদি বলি, যে যদি আমরা বললাম ধর হচ্ছে তোকে কোশ্চেন বললো, দাঁড়া এক সেকেন্ড, আচ্ছা তোকে ধর বললো যে NaCl এর জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, এরম টাইপের কোশ্চেন বললে ফার্স্টে লবণটাকে আগে ভেঙে দেবো আমরা। কি কি পাবো ভাঙলে, ভাঙলে পাবো হচ্ছে Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস পাবো। এবার এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ মানে জল দিয়ে ভাঙা হচ্ছে, তাহলে জল ভাঙলে কি হবে, জল ভাঙলে পাবো হচ্ছে কি H প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। এবার দুটোকে যোগ করে দে, যোগ করলে কি হবে, এদিকে NaCl প্লাস H2O। আচ্ছা ডান দিকে কি কি পাচ্ছি, প্লাসের সাথে মাইনাস জুড়বে, তাহলে কি পাচ্ছি এখান থেকে HCl প্লাস, এদিকে N এর সাথে OH জুড়লে কি হবে NaOH। তাহলে এখানে দেখ অ্যাসিডটা কেমন,
অ্যাসিডটা হচ্ছে তীব্র, ক্ষারটা কেমন, ক্ষারটা হচ্ছে তীব্র, তাহলে দুটোই তীব্র হলে দ্রবণটা কেমন হবে, দ্রবণটা কিন্তু তোর প্রশম হবে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এরকম টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় বলতে পারে। এবার ধর একটা বাড়িতে টাস্ক দিলাম, এটা নেক্সট দিন আমাকে কমেন্টে হোক বা যে কমেন্টে আমাকে বলে জানাবি যে এটা কি হবে। কোশ্চেনটা ধর বললাম যে অ্যামোনিয়াম সালফেট NH4 অ্যামোনিয়াম সালফেট জমিতে সার হিসেবে ব্যবহার করা উচিত নয় কেন, ব্যবহার করা উচিত নয় কেন? এই কোশ্চেনটা তোরা দেখি চেষ্টা করি বাড়িতে। মানে ফার্স্টে একইভাবে ফার্স্টে লবণটাকে ভাঙবি, একইভাবে জলটাকে ভাঙবি, ভেঙে দেখবি কি হচ্ছে, এটা কেন উচিত নয়। ঠিক আছে, এটা বাড়ির টাস্ক থাকলো। আচ্ছা, চলে আয় নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট হচ্ছে সম আয়ন প্রভাব। কি জিনিসটা? কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ওই তড়িৎ বিশ্লেষ্যর একটি সম আয়ন যুক্ত কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যটির বিয়োজন মাত্রা হ্রাস পায়। একেই বলা হয় কি, সম আয়ন প্রভাব। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, তাহলে নিতে হবে এখানে একটা তোর হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ধর নিলাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে ধর নিলাম হচ্ছে CH3COOH। মৃদু মনে রিভার্সিবল দিয়ে ভাঙবো, তাই কি কি পাবো, CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস পাবো, হলো। আচ্ছা, তার কি নিতে হবে, এর একটা করেসপন্ডিং লবণ নেবো। তা লবণ কি নেবো, ধর নিলাম হচ্ছে CH3COO এনে নিলাম। আচ্ছা, তীব্র বলে সিঙ্গেল আলোতে ভাঙবে, কি কি পাবো, CH3COO মাইনাস প্লাস হচ্ছে Na প্লাস। আচ্ছা, ভালো করে দেখ যে এইখানে এটা কিন্তু সাম্যাবস্থায় আছে, আছে তো। এইবার দেখ, তাহলে এটা তীব্র বলে আয়নে পুরো ভেঙে গেল, তাহলে দ্রবণে এই যে CH3COO মাইনাসের পরিমাণটা কি হলো, বেড়ে গেল না? এটা কি, দুটোই কি সেম আয়ন, তো সম আয়ন হয়ে গেল না এটা? তাহলে এটা হচ্ছে সম অ্যানায়ন প্রভাব। তাহলে এই সম আয়নের জন্য কি হচ্ছে, তাহলে যেহেতু এর পরিমাণ বেড়ে গেল, তাহলে পরিমাণ কমাতে হবে, কি করে কমাবো, একমাত্র এটাই তোর কি রিভার্সিবল প্রসেসে আছে। তখন কি হয়, তখন এই CH3 মাইনাস মানে অ্যানায়ন আর হচ্ছে H প্লাস দুটো জুড়ে রিয়াকশানে কি করে, তোর ব্যাকওয়ার্ড করে, রিয়াকশানটা ব্যাকওয়ার্ডে প্রসিড করে। তার মানে কি, তার মানে তোর এই যে অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রাটা কি হয়, তোর কমে যায়। এইটাকেই বলা হয় হচ্ছে সম আয়ন প্রভাব। তাহলে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্যের জন্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য বিয়োজন মাত্রা কি হচ্ছে, তোর কমে যাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে তোর হচ্ছে সম আয়ন প্রভাব। এই একই কন্ডিশন মানে এই একই ঘটনা কোথায় ঘটবে, ধর নিলাম হচ্ছে NH4OH রিভার্সিবল দিয়ে ভাঙলো, মৃদু তো NH4 প্লাস প্লাস হচ্ছে কি OH মাইনাস, এর লবণ নিলাম হচ্ছে কি NH4Cl, ভাঙবে কিভাবে, NH4 প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। তাহলে এখানে দেখ এটা কি সম আয়ন মানে সম ক্যাটায়ন এটা, তাহলে এর ফলেও এই জন্য কি হচ্ছে, এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, কমাতে হবে, কি করে কমাবো, রিয়াকশানটা কি হবে, ফরওয়ার্ড ঘটবে, তার ফলে NH4OH এর বিয়োজন কি হবে, তোর কমে যাবে। এইটাকেই বলা হয় সম আয়ন প্রভাব। বোঝা গেল? আচ্ছা, চলে আসি পরের পার্টে, স্লাইড, নেক্সট স্লাইড। আচ্ছা, এইবার ধর তোকে বললো নির্দেশক নির্বাচন করবে, ঠিক আছে। মানে নির্দেশক মানে কি, তোরা সবাই 11-এ হয়তো পড়েছিস টাইট্রেশন, টাইট্রেশন দেখবি একটা বুলেট নেওয়া হয়, একটা পিপেট থাকে, বুলেটটাকে স্ট্যান্ড করা থাকে, নিচে কনিক্যাল ফ্লাক্সে নাড়ানো হয়, আর তোর হচ্ছে পিপেট দিয়ে অ্যাসিড ঢালা হয় ওর মধ্যে মুদি টেনে। ওই যে টাইট্রেশন করা হয় ওখানে একটা ইউজ করা হয় ইন্ডিকেটার। ইন্ডিকেটার মানে নির্দেশক। ইন্ডিকেটার কি করে, ইন্ডিকেটার হচ্ছে তোর মানে অ্যাসিড ক্ষারের যে প্রশমন ক্রিয়ার যে কালার চেঞ্জ, মানে প্রশমনটা যে হচ্ছে
সেটাকে আমার বুঝতে সুবিধা করা হচ্ছে ইন্ডিকেটর, মানে কালার চেঞ্জের মাধ্যমে আমার কে বোঝায়, বোঝায় হচ্ছে ইন্ডিকেটর বোঝায়। আচ্ছা, তাহলে কি করে বুঝবো কোন ক্ষেত্রে আমি কী টাইপের ইন্ডিকেটর নেব? আচ্ছা দেখি, কিছু কিছু পার্ট আমি ভাগ করে দিয়েছি, আমি দেইনি, এরকমই ভাগ করা হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রথমে কি রয়েছে, যদি আমার তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হয় তখন কি নেব? যেমন এক্সাম্পল ধর বললো HCl আর হচ্ছে NaOH, দুটোই তীব্র, তখন নিতে পারি আমরা ফেনলফথ্যালিন, তোর না হয়তো নাম শুনেছিস, অথবা নিতে পারি মিথাইল অরেঞ্জ। ঠিক আছে, তাহলে যদি অ্যাসিড তীব্র আর ক্ষার তীব্র হয় তাহলে কিন্তু আমরা ফেনলফথ্যালিন বা মিথাইল অরেঞ্জ কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা নেক্সট কি, নেক্সট হচ্ছে যদি আমার অ্যাসিডটা মৃদু আর ক্ষারটা তীব্র হয় তখন কি ইউজ করব? তখন ইউজ করব হচ্ছে শুধুমাত্র ফেনলফথ্যালিন ইউজ করতে পারবো তখন। তাহলে যদি আমার অ্যাসিডটা হচ্ছে মৃদু আর ক্ষার তীব্র হয় তখন অ্যাপ্লাই করব হচ্ছে কি ফেনলফথ্যালিন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা নেক্সট কি, 3 নাম্বার কি, তীব্র অ্যাসিড আর হচ্ছে মৃদু ক্ষার, তখন কি নেব? যেমন এক্সাম্পল ধর তীব্র অ্যাসিড নাম হচ্ছে HCl নিয়েছি, আর মৃদু ক্ষার কি নিয়েছি NH4OH নিয়েছি, সেখানে কি ইউজ করব ইন্ডিকেটর, নেব হচ্ছে মিথাইল অরেঞ্জ ইউজ করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা রয়েছে কি মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, সেখানে কি দেব মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, এক্সাম্পল ধর অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে NH4OH, সেখানে কি নেব, সেখানে কিন্তু তোর কোনো সাধারণ নির্দেশক ব্যবহার করে এই ধরনের টাইট্রেশনের প্রশম বিন্দু নির্ণয় করা যায় না। তাহলে এখানে আমরা জেনারেলি ইউজ করব কি, জেনারেলি ইউজ করবো তাহলে হচ্ছে লিটমাস পেপার কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার 4 রকম কন্ডিশন রয়েছে, তার একটা চার্ট করে দিয়েছি আমরা এখানে, চারটা দেখে নিতে পারিস, সব করা আছে। আচ্ছা নেক্সট চলে যায় পরের স্লাইডে। আচ্ছা পরেরটা কি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাফার দ্রবণ। আচ্ছা বাফার দ্রবণ কি আছে, কি বলা হয় বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ বলা হয়েছে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করে দ্রবণে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় বাফার দ্রবণ। তাহলে কি বলা হয়েছে, যে দ্রবণের মধ্যে আমি সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে সেই দ্রবণের পিএইচ এর মান, মানে পিএইচ এর মান বাড়বেও না বা কমবেও না, তাকে বলা হয় তোর কিন্তু বাফার দ্রবণ। এবার কিন্তু যদি তুই মনে করিস যে 1 বালতি ঢেললি বাফার, মানে তোর হচ্ছে অ্যাসিড বা 1 বালতি ক্ষার যোগ করে দিই, তারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে সামান্য অ্যাড করলে কিন্তু তোর পিএইচ এর মান কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটাকে বলা হয় বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ দু রকমের রয়েছে জেনারেলি, একটা কি, একটা হচ্ছে আম্লিক বাফার। আম্লিক বাফার কি, আম্লিক বাফারে কি শর্ত, আম্লিক বাফারে নিতে হয় হচ্ছে একটা মৃদু অ্যাসিড আর একটা সেই অ্যাসিডের তোর হচ্ছে অ্যাসিডের একটা লবণ নিতে হবে। ঠিক আছে, যেমন ধর নিলাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার লবণ কিনলাম সোডিয়াম অ্যাসিটেট, তাহলে এটা হচ্ছে আম্লিক বাফার। ক্ষারীয় বাফার কি, ক্ষারীয় বাফার হচ্ছে যে একটা মৃদু ক্ষার নেব আর সেই ক্ষারের একটা লবণ নিয়ে পাবো হচ্ছে আমরা ক্ষারীয় বাফার। ঠিক আছে, তাহলে নিলাম হচ্ছে ধর যেমন এক্সাম্পল NH4OH একটা মৃদু ক্ষার, আর ধরে নিলাম হচ্ছে NH4Cl যেটা হচ্ছে একটা সেই ক্ষারের করেসপন্ডিং লবণ নেওয়া হলো। ঠিক আছে, এই হচ্ছে একটা আম্লিক বাফার আর একটা হচ্ছে তোর ক্ষারীয় বাফার, বোঝা গেল? আচ্ছা এবার এই বাফার যে অ্যাকশন ক্রিয়াটা, এটা আমি এখানে আনিনি, এখানে একইভাবে বলছি, যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট করবি, তাহলে আমরা মানে আমি তাহলে নেক্সট ভিডিওতে সেটার কী করে বাফার অ্যাকশনটা হচ্ছে সেটা আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এইবার এই বাফার সংক্রান্ত একটা হেন্ডারসন হাসেলবাল্ট সমীকরণ রয়েছে। ঠিক আছে, একটা হেন্ডারসন সমীকরণ দিয়েছে। ঠিক আছে, সেই হেন্ডারসন সমীকরণটা কী দেওয়া রয়েছে,
আচ্ছা, যদি আমার বাফারটা আম্লিক হয় তাহলে কেমন হবে সমীকরণটা? লেখা আছে এখানে। থ্যাংক ইউ। ঠান্ডা লেগেছে তো, একটু একটু চা খেতে হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে কি পড়বো আমরা? যদি পড়ি হচ্ছে আম্লিক বাফার, তাহলে আম্লিক বাফারটা কি? আম্লিক বাফারে তার সমীকরণটা কেমন হবে? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ সল্ট বাই হচ্ছে অ্যাসিড, মানে লগ অফ লবণের গাঢ়ত্ব বাই হচ্ছে অ্যাসিডের গাঢ়ত্ব। এটাই হচ্ছে হেন্ডারসনের আম্লিক বাফারের ইকুয়েশন। তাহলে কি বললাম? যদি আম্লিক বাফার হয় সেখানে সমীকরণটা কি হবে? হেন্ডারসন সমীকরণ পিএইচ ইকুয়াল টু পিকে এ প্লাস লগ লবণের গাঢ়ত্ব বাই হচ্ছে অ্যাসিডের গাঢ়ত্ব। এটাকে বলা হবে হচ্ছে আম্লিক বাফারের হেন্ডারসন সমীকরণ। ক্ষারীয় বাফার হলে কি হবে? একই ব্যাপার। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হবে? ক্ষার। তাহলে পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লবণের গাঢ়ত্ব বাই হচ্ছে ক্ষারের গাঢ়ত্ব। ঠিক আছে, এরও একটা ডেরিভেশন রয়েছে, এটাকে আমি এখানে আনিনি, মানে তাহলে এটা বড় হয়ে যাবে। জাস্ট মেন পার্ট বলার জন্য আমি এখানে বলছি। ঠিক আছে, প্রয়োজন হলে বলবি, আবারও আমরা এটাকে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাই পরের স্লাইডে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে? নেক্সট হচ্ছে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল কি? এটাও থেকেও কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে। দ্রাব্যতা গুণফল কি বলা হয়েছে? বলেছে যে স্বল্পদ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নগুলির উপযুক্ত ঘাতসহ মোলার গাঢ়ত্বের গুণফলকে ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা গুণফল বলা হয়। তাহলে ধর কোনো একটা স্বল্পদ্রাব্য লবণ, যেমন সাপোজ ধর বললাম, আমি একটা এক্সাম্পল নিলাম, থাক পরে খেয়ে নেবো। আচ্ছা, ধর একটা এক্সাম্পল নিলাম হচ্ছে AgCl। ঠিক আছে, স্বল্পদ্রাব্য বলে কি হলো? রিভার্সিবল দিয়ে ভাঙলো, ভাঙলে কি পাবো? Ag প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস পাবো। আচ্ছা, ধরলাম এর দ্রাব্যতা হচ্ছে S গ্রাম পার লিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে Ag প্লাস ভাঙলো, Cl মাইনাসে ভাঙলো, তাহলে এর গাঢ়ত্ব, এর দ্রাব্যতা হচ্ছে S, এর দ্রাব্যতা হচ্ছে S। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি? এখান থেকে বলতে পারি যে কেএসপি, কেএসপি মানে দ্রাব্যতা গুণফল। কেএসপি মানে হচ্ছে কি? এই যে লবণ থেকে যে আমি আয়নগুলো পেয়েছি তার গাঢ়ত্বের উপযুক্ত ঘাতের গুণফল। তার উপযুক্ত ঘাত মানে কি? যেটা ওর মোল হবে ওটাই পাওয়ারে যাবে। তাহলে পাওয়ারে 1 করে যাচ্ছে এখানে। দ্রাব্যতা কত? এটার এস, এটার কত? এস, তাহলে কেএসপি কত পেলাম? এস স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার ধর আরেকটা এক্সাম্পল দিই, পরেরটাই ধর একটু বড় দেখে দিই তাহলে সুবিধা হবে। ধর বললাম হচ্ছে NH4 বাংলা কি পাবো আমরা? 2NH4 প্লাস প্লাস SO4 মাইনাস 2। তাহলে ধরলাম দ্রাব্যতা হচ্ছে S, তাহলে এটা 2 মোল মানে কত পেয়েছি? 2S, এটা S পেয়েছি, তাহলে কত হবে? KSP ইকুয়াল টু কি হবে? এই থার্ড ব্র্যাকেট অফ NH4 প্লাস মোল সংখ্যা 2 বলে এটা কোথায় গেল? পাওয়ারে গেল, ইন্টু হচ্ছে SO4 মাইনাস 2। আচ্ছা, NH4 প্লাসের গাঢ়ত্ব কত? 2S, তাহলে 2S এর স্কোয়ার ইন্টু হচ্ছে কি S, তাহলে করলে কত হবে? এখানে 2 স্কোয়ার মানে কত? এখানে 4S স্কোয়ার ইন্টু হচ্ছে S, তাহলে কত হবে? 4S কিউব। ক্লিয়ার? দেখে নেব ভালো করে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে 4S কিউব রয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা দ্রাব্যতা গুণফল কিন্তু ইজিলি কিন্তু আমরা বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে অধক্ষেপণ, মানে কোন ক্ষেত্রে অধক্ষিপ্ত হবে তোর হচ্ছে পদার্থটা, আর কোন ক্ষেত্রে অধক্ষিপ্ত হবে না, কি করে বুঝবো? যেমন ধর একটা এক্সাম্পল দেবো, তার সুবিধা হবে লেখার থেকে। এটা হচ্ছে অধক্ষেপণের শর্ত। যেমন ধর বললাম AB একটা লবণ,
এটা ভাঙলে পাই হচ্ছে কি, ভাঙলে পাই হচ্ছে এ প্লাস আর হচ্ছে বি মাইনাস। ঠিক আছে, তাহলে এখান থেকে বলতে পারি আমরা কি, কেএসপি ইকুয়াল টু কি, থার্ড ব্র্যাকেট অফ এ প্লাস ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি মাইনাস। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এইটা হচ্ছে আমার কি, এদের উৎপন্ন যে আয়নগুলো তার থেকে উৎপন্ন আয়নীয় গুণফল, এইটা এই পার্টটা। ঠিক আছে, ধরলাম এইটা হচ্ছে, এটাকে বলা হয়, এটা হচ্ছে আয়নীয় গুণফলটা হচ্ছে তোর কিউএসপি। ঠিক আছে, আচ্ছা যদি আমার কিউএসপি এর মানটা কেএসপির থেকে ছোট হয়, ঠিক আছে, মানে যদি দ্রাব্যতা গুণফলের থেকে আয়নীয় গুণফল মানে এর মানটা যদি ছোট হয়, যদি এর মানটা ছোট হয় তাহলে কি হবে, তাহলে বলা হয়েছে দ্রবণটা কেমন হবে, দ্রবণটা তোর হচ্ছে অসম্পৃক্ত হবে। মানে সম্পৃক্ত হওয়ার জন্য যেটুকু আমার দরকার দ্রাব্য তার থেকে আমি কম পরিমাণ দিয়েছি। তার মানে আয়নীয় গুণফলের মানটা যদি ছোট হয় তাহলে বলতে পারবো দ্রবণটা কেমন হবে, দ্রবণটা হচ্ছে তোর সম্পৃক্ত হবে, দ্রবণটা হবে হচ্ছে সম্পৃক্ত। ঠিক আছে, যদি কিউএসপির মান কেএসপি এর সাথে যদি সমান হয়, মানে ধর যদি এইটা হয় কন্ডিশনটা, দুটো ইকুয়াল, তখন কেমন হবে, তখন হচ্ছে আমার যেটুকু পরিমাণ দরকার দ্রাব্য আমি সেটুকুই অ্যাড করেছি, তার দ্রবণটা কেমন হবে, দ্রবণটা তোর, সরি ভুল বললাম, আগেরটা দ্রবণটা অসম্পৃক্ত হবে, কম অ্যাড করেছি তো, সরি ভুল বলেছি, আগেরটা অসম্পৃক্ত হবে, এইটা হবে সম্পৃক্ত, এইটা হবে হচ্ছে তোর কেমন, দ্রবণটা হবে হচ্ছে সম্পৃক্ত। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা যদি উল্টোটা হয়, কিউএসপির মান কেএসপির থেকে বড়, তখন কেমন হবে দ্রবণটা, মানে যেটুকু দরকার দ্রাব্য তার থেকে আমি অ্যাড করেছি বেশি, তাহলে বাকি পার্টটা কি হবে, নিচে তোর অধক্ষিপ্ত হয়ে যাবে, তখন এটা হবে হচ্ছে, এটাকে বলা হবে হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তোরা পড়েছিস এগুলো, অতিপৃক্ত দ্রবণ বলবো তখন এটাকে আমরা, বোঝা গেল। তার মানে আমার নর্মাল যেটুকু দ্রবীভূত হওয়া দরকার তার থেকে বেশি অ্যাড করেছি, তার মানে বাকি পার্টটা কি হয়ে যাবে তোর, বাকি পার্টটা তোর অধক্ষিপ্ত হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে তোর অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল এটা। আচ্ছা আমাদের চ্যাপ্টার মানে মোটামুটি শেষ হয়ে গেল এটা। তাহলে আগের দিন পড়লাম হচ্ছে রাসায়নিক সম্য, আজকে পড়লাম হচ্ছে আয়নীয় সম্য, আয়নীয় সম্য পার্টটা শেষ। ঠিক আছে, এবার যদি তোদের কোশ্চেন অ্যান্সার টাইপের কিছু লাগে সেগুলো আমাদের পেইড ব্যাচে করানো হবে, বা কিছু লাগলে আমাদের কমেন্টে বলবি, চেষ্টা করবো সেগুলোকে আমরা নিয়ে আসার, এক্সট্রা করে ভিডিও নিয়ে এসে। ঠিক আছে, আচ্ছা লাস্ট যে স্লাইডটা রয়েছে এখানে একটা কোট রয়েছে, কি কোট বলা আছে, কি বলেছে এখানে, সবাই চিনি সেই ব্যক্তিটিকে, একজন মানে মহামান্য একজন ব্যক্তি। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, বলেছে লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। তাহলে বলা হয়েছে যে লাইফ হচ্ছে একটা বাইসাইকেলের মতন, তাহলে যদি আমাকে ব্যালেন্স করতে হয় তাহলে কিন্তু আমাকে কন্টিনিউসলি মুভ করতে হবে, মানে তুমি যদি থেমে যাও তাহলে কিন্তু তুমি পড়ে যাবে, সাইকেলেও সেম হয়, তুমি থেমে গেলে কী হবে, পড়ে যাবে। তাহলে লাইফে তোমাকে কিন্তু মানে ব্যালেন্স রাখতে গেলে কিন্তু তোমাকে কন্টিনিউস কিন্তু মুভ করতে হবে, তুমি থেমে গেলে কিন্তু তোমাকে হবে না। ঠিক আছে, তাই জন্য তোমাকে মানে সেই জন্য তুই যে কোনো ক্ষেত্রে ব্যর্থ হোস বা রেজাল্ট নাম্বার একটু কম আসুক, কোনো ক্ষতি নেই, মানে কন্টিনিউয়াস কিন্তু এগিয়ে যেতে হবে, থামলে কিন্তু হবে না। ঠিক আছে, মানে আজকের মতো ক্লাস কিন্তু এটুকুই শেষ হলো, তাহলে আজকে রাখলাম এখানেই, সবাইকে বাই, সবাই ভালো থাকিস। ঠিক আছে, চল টাটা।